Hello dear student, welcome to our channel Your Success Guide। তো আজকে আরেকটি ম্যাথের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে গড়। গড়ের দুটি ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম। প্রথমটা বেসিক ক্লাস ছিল, তারপর একটা মিডিয়াম লেভেলের ক্লাস, আজকে একটু অ্যাডভান্স ক্লাস হবে। অবশ্যই যারা ওই দুটি ক্লাস দেখোনি, এই ক্লাসটা তাদের মাথার ওপর দিয়ে চলে যাবে। সেই জন্য বলছি তোমরা কিন্তু প্রথম দুটি ক্লাস অবশ্যই দেখবে গড়ের, তারপরে কিন্তু এই ক্লাসটি করবে। ওই দুটি ক্লাস আমাদের এই চ্যানেলের মধ্যে যাবে, দেখবে প্লেলিস্টে গিয়ে ম্যাথ বলে ফোল্ডার করা আছে, সেখানে প্রথম থেকে সব ক্লাস দেওয়া আছে। এইটা সম্ভবত 12 নাম্বার না বা 13 নম্বরের ক্লাস হতে পারে, বুঝতে পারছো? তো আজকে শুরু করি। গড় আজকে 11টি ম্যাথ নিয়ে এসেছি, 11টি একদম ইম্পর্টেন্ট, যেগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় পড়েছে, বুঝতে পারছো? আমাদের মধ্যে একটা ভাই আমার ক্লাস দেখে, সে বলেছে যে আমি একটু বোঝাচ্ছি, খুব দ্রুত বোঝাচ্ছি বা স্পিডে বোঝানো হচ্ছে, মাথার ওপর দিয়ে যাচ্ছে তার। সেই জন্য আজ থেকে আমি একটু ধীরে ধীরে মানে স্লোলি বোঝাবো, বুঝতে পারছো? সেই জন্য ক্লাসটি একটু বড় হতে পারে, লং হতে পারে, তো ওটার কোনো ব্যাপার নেই। 11টি অঙ্ক তোমাদেরকে করিয়ে দেবো, বা ছোট ক্লাস হতে পারে, সেটা প্রথমে বুঝতে পারছি না, দেখা যাক ক্লাসটি কত বড় হয়। তো শুরু করা যাক। প্রথম অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, দেখো ফার্স্ট অঙ্ক। পিতা পুত্রের অঙ্ক নিয়ে চলে এসেছি আজকে। প্রথম অঙ্ক, অনেকেই এই অঙ্ক পছন্দ করে এবং অনেকেই নাম শুনেছ পিতা পুত্রের অঙ্ক বলে। সেই পিতা পুত্রের অঙ্ক। বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স 27 বছর। বর্তমানে মানে এখন কি বলেছে, পিতা ও তার দুই পুত্রের গড় বয়স 27 বছর। পিতা এবং তার দুই পুত্র কজন হচ্ছে? বলবে স্যার 3 জন, পিতা এবং তার দুই পুত্র। হ্যাঁ, 27 বছর। 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। 5 বছর আগে। এবার কি বলেছে, শুধু দুই পুত্রের বলেছে, পিতা কিন্তু এখানে নেই। তাহলে দুই পুত্রের গড় বয়স ছিল কত? 12 বছর। মানে 12 বছর করে ছিল অ্যাভারেজে, দুজন মাত্র, মানে 12 দুগুণে 24 টোটালে। যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, কি বলেছে, ওই দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, তবে বর্তমানে পিতার বয়স কত? পিতার বয়সটা তোমাদের কিন্তু চেয়েছে। তো কিভাবে করবে দেখো, প্রথম অঙ্ক ফার্স্ট বলেছে বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স 27 বছর। তাহলে দেখো বর্তমানে ওদের টোটাল বয়সটা বার করি। বর্তমানে মোট বয়স কত ওদের, কি করে পাবো? স্যার গড়কে 27 দিয়ে গুণ করে দেবো, পাওয়া যাবে 27 দিয়ে। 3 গুণিত 27 কত হবে? একাশি মনে হয়, 81। ঠিক আছে, টোটাল এটা কিন্তু বছর হবে, বছর হিসেবে লিখে দিচ্ছি, নাহলে বুঝতে পারবে না হয়তো। বুঝতে পারলে? এইটা কিন্তু এখনকার তাদের 3 জনের টোটাল বয়স বার হলো, মোট বয়স কিন্তু। দেখো 3 জন, পিতা এবং তার দুই পুত্র, অঙ্কটি পড়ো। পিতা এবং তার দুই পুত্র 3 জন হচ্ছে। পিতা এবং তার দুই পুত্র কজন হচ্ছে? 3 জন। তার সাথে 27 গুণ করতে হবে, তাদের গড় বয়স বলে দিয়েছে 27 বছর। এবং কি বলেছে, 5 বছর আগে, সেই জন্য এই যে মোট 3 জনের সঙ্গে 27 গুণ করে দিলাম, তাহলে টোটাল বয়স পাওয়া যাবে। মোট মানে গড়ের সাথে কি গুণ করতে হয়, মোট কজন আছে সেটা গুণ করলেই টোটাল পাওয়া যায়। গড়ের সাথে সংখ্যা গুণ করলে টোটাল পাওয়া যায়, বুঝতে পারছো? এবার দেখো, এটা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার বলেছে 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। কত বছর আগে? 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। ভালো করে পড়ো, সেখানে পিতা কিন্তু নেই। তাহলে দুই পুত্রের গড় বয়স ছিল কত? 12 বছর ছিল। যদি দুই পুত্রের বয়সের পার্থক্য, এটা বাদ দাও এখন, তাহলে এটাই পড়ো, দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। তাহলে দুই পুত্রের
মোট বয়স কত ছিল? তাহলে ওরা ওরা হচ্ছে দুজন, এটা কিন্তু 5 বছর আগে, 5 বছর আগে, তাহলে ওরা হচ্ছে দুজন। আর গড় বয়স কত ছিল? 12। তাহলে 12 দুগুণে কত হচ্ছে? 24 স্যার, 24। তাহলে দেখো ওদের দুজনের এইটা কি স্যার মোট বয়স ছিল। ক বছর আগে? 5 বছর আগে, এটা কিন্তু তাদের মোট বয়স ছিল, তাই তো? দেখো 5 বছর আগে লিখেছি। এই 24 বছর তাদের কি ছিল? তাদের মোট বয়স ছিল, দুজনের বয়স যোগ করে যেটা হয় মোট বয়স। বুঝতে পারছো? এবার এই 24-এর সঙ্গে স্যার এখন তো 5 বছর কেটে গেছে, এটা তো 5 বছর আগে, আর এটা কি? এটা এখনকার হিসাব। এটা এটা কি এখনকার, এদিকে লিখে দিচ্ছি বর্তমান, যেটা মানে এখন লিখে দিচ্ছি। তাহলে স্যার এটা 5 বছর আগে দুজনের মোট বয়স ছিল 24 বছর, তাই তো? তাহলে এখন কি হবে? দুজনের বয়স কিন্তু 5 5 করে বাড়বে না স্যার? দুজনের বয়স, এটা তো দুজন, দু ভাই, তাহলে দুজনের বয়স 5 করে বাড়বে। শুধু একবার 5 বাড়বে না, দুবার 5 বাড়বে? ভাবো, দুজন কিন্তু ওরা, তাহলে দুজনের কিন্তু 5 বছর করে বয়স বেড়ে গেছে। তাহলে কত হবে? 10 বছর বাড়বে। বা তুমি দুবার 5 যোগ করতে পারো, বা একবারে 10 যোগ করে দিতে পারো, সেটা তোমার ব্যাপার। তাহলে কত হবে স্যার? 24-এর সাথে 10 যোগ করলে কত হয়? 34। তাহলে এটা এখনকার, এটা কি আবার এখনকার পেয়ে গেলাম। তাহলে দেখো একটা জিনিস দেখো, এই তিনজনের এখনকার মোট বয়স ছিল 81, পিতা এবং 2 পুত্র। আর দেখো 2 পুত্রের এখনকার বয়স কত মোট? 34। এইটা আগেকার ছিল, 5 বছর আগেকার, সেখানে 5 5 করে 10 যোগ করে দিলাম, নিয়ে এখনকার বয়স চলে এলো, তাই তো? 5 বছর পর মানে এখন। তাহলে এখন 34 বছর মোট বয়স 2 পুত্রের, আর তিনজনের, 2 পুত্র এবং তার পিতা ধরে 81 বছর মোট বয়স। তাহলে এইটা থেকে এইটা বাদ দিলেই তো স্যার, এইটাও এখানে 2 পুত্র আছে আর ওর পিতা আছে, ওর পিতা আছে, আর এখানে শুধু 2 পুত্রের মোট বয়স। তাহলে এখান থেকে এটা বাদ দিলেই তো পিতার বয়স পাওয়া যাবে, ঠিক তো? তাহলে এইখান থেকে এইটা বাদ দিয়ে দেবো 34, তাহলে তো তার পিতার বয়সটা পড়ে থাকবে। তাহলে এখানে কত হচ্ছে? 11 থেকে 4 বাদ দিলে, 11 থেকে 4 বাদ দিলে হবে 7, এবং এখানে 4, 47 বছর। তাহলে তার পিতার বয়স কত? 47 বছর। অপশন নাম্বার তোমার বি হবে, এখানে ভুল করা আছে, অপশন নাম্বার বি হচ্ছে এটা, অপশন নাম্বার বি তোমাদের কিন্তু রাইট আনসার। বুঝতে পেরেছ? অপশন নাম্বার বি তোমাদের রাইট আনসার। তাহলে এইটা আরেকবার বুঝিয়ে দেবো কি? আরেকবার বুঝিয়ে দেই। অনেকেই বলছো, আমাকে একজন ফোন করছো যে স্যার আমার মাথায় অঙ্ক ঢুকছে না, বাকি সব বুঝতে পারছি। তাহলে অঙ্ক ক্লাসটি তোমাদেরকে এনজয় করে শিখতে হবে, তাই তো? এমনিতেই অঙ্ক বোরিং, অঙ্ক ক্লাস এমনিতেই বোরিং লাগে অনেকের, আমাকে তো লাগে না, যারা অঙ্ক পারে তাদেরকে অবশ্যই বোরিং লাগবে না। যারা অঙ্ক পারে না তাদের মাথার উপর দিয়ে যায়, মানে ছোট থেকে অঙ্কতে অতটা ধ্যান দেয়নি, অবশ্যই গেছে টিউশনে, একদম কারো খাতা দেখে টুকে নিয়েছে, বা মাস্টারে বোর্ডে করে দিয়েছে টুকে নিয়েছে, যাই হোক স্কুলে বোর্ডে করে দিয়েছে টুকে নিয়েছে, খাতায় ছেপে দিয়েছে একদম। তার ফলে এই কম্পিটিশন লাইনে এসে কি হয় স্যার, ওদের কিন্তু একদম মানে অনেকেই আছে, সেটা আমি দেখেছি এতদিন ধরে, অনেকেই পড়িয়েছি, এ মাথার ওপর দিয়ে যায়। তো এই ইউটিউবে তাদের জন্য বেসিক ম্যাথের ক্লাস আমি দিচ্ছি, সেগুলি দেখে নেবে। 3টি ক্লাস দিয়েছি, তারপরে আরও ক্লাস দেব, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে। এবং মানে বোরিং ফিল হচ্ছে অঙ্ক ক্লাস, যাদের বোরিং ফিল হয় তাদের জন্য একটু মজাও করতে হবে। এমনিতেই অঙ্ক ক্লাস, তাতে আবার সাদা বোর্ড, তাতে আবার বোরিং ক্লাস দিলে এই সমাজ কি আমাকে মেনে নেবে? এই সমাজ কিন্তু আমাকে মেনে নেবে না। সেজন্য একটু তোমাদেরকেও এই এনজয়মেন্ট দিয়ে ক্লাসটি করাতে হবে, আমি যেটা বুঝতে পেরেছি, তাই তো? তোমরা কমেন্টে জানাবে, বুঝতে পারছো? তাহলে দেখো 3 জন, বাপ বললে ভালো বুঝতে পারবে, বাপ আর 2 বেটা,
তাহলে কি হয়েছে, তিনজনের 27, তিনজনের গড় বয়স কত, 27 করে। তাহলে বাপ এবং 2 বেটা আছে, তাহলে তার সাথে এই 27 গুণ করলে কত হবে, 81। দেখো এটা গুণ করলে 81 আসবে। তাহলে এটা কি, তিনজনকে তার গড় বয়স দিয়ে গুণ করলে মোট বয়স পাওয়া যাবে। এটা নিশ্চয় জানো, না জানলে জেনে নাও, বুঝে নাও ভালো করে। তাহলে 81 বছর এখনকার বয়স, এটা কিন্তু বর্তমানে বলে দিয়েছে অঙ্কতে, পড়তে পারছো তোমরা, এটা বর্তমান বয়স। এবং 5 বছর আগে বলেছে 2 পুত্র বলেছে, শুধু 2 ব্যাটার বয়সের গড় বলে দিয়েছে, 2 ব্যাটার বয়সের গড় বলে দিয়েছে 12 বছর। সেখানে 2 দিয়ে গুণ করলাম 24 পাওয়া গেল। এটা কিন্তু 5 বছর আগে স্যার। সেখানে দুটো দুটো করে 5 জয়েন করলাম কেন স্যার, কারণ 5 বছর কেটে গেছে, অতীত হয়ে গেছে 5 বছর আগেকার এটা ঘটনা। এখন বর্তমানে স্যার, বর্তমানে আসতে হবে, পাস্ট কি হয়েছে তো সেটা ভাবলে হবে না, বুঝতে পারছো? তো বর্তমানে কি 5 5 করে যোগ হয়ে কি হয়েছে, 10 যোগ হয়েছে, দিয়ে বর্তমানে তাদের মোট বয়স কত হয়েছে, 34 বছর। দেখো এখন এখন হয়েছে 34 বছর, এখন মানে বর্তমান, বুঝতে পারছো? তাহলে এখন 34 বছর, 2 পুত্রের মোট বয়স, ঠিক আছে, 2 পুত্রের বয়স যোগ করলে 34 বছর হবে। আর 2 পুত্র বা 2 বেটা, মানে বেটা আর বাপকে যদি যোগ করা হয়, বয়স যোগ করা হয়, তাহলে 81 হবে। তাহলে এখানে সব বাপ বেটাগুলো ভরা আছে, আর এখানে শুধু ব্যাটারদের বয়স, দুটো ব্যাটার বয়স, আর এখানে 1 বাপ আর 2 ব্যাটার বয়স। তাহলে সেখান থেকে 1 বাপই তো হবে, 1 বাপেরই তো 2 পুত্র, তাই না? তাহলে এখান থেকে এইটা বাদ দিতে হবে। তাহলে কি পাওয়া যাবে, 47। এটা 1 না, এটা 1 ভাববে না। তাহলে 81 থেকে 34 বাদ দিলেই কি হয়ে যাবে, 47 বছর। কিন্তু দেখো এটা বাদ দিলে বিয়োগ করতে হবে, বাদ দেওয়া মানে বিয়োগ করলে কি পাওয়া যাবে, 47 বছর বয়স। হ্যাঁ, তাহলে এটা কিন্তু বাপের বয়স, মানে কার, পিতার বয়স, ভালো ভাষায় যেটাকে বলে। ঠিক আছে, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ? তো এটাকে মুছে দিই। আজকে একটু অ্যাডভান্স টাইপের অঙ্ক করাতে হবে, শুধু মজা, মানে কি মজা তো নিতে হবে অবশ্যই, ঠিক আছে, কিন্তু তোমরা যদি অ্যাডভান্স টাইপের অঙ্ক না করো, পরীক্ষা হলে কিন্তু তোমরা পিছিয়ে যাবে। যারা অ্যাডভান্স করে যাবে, যারা কঠিন অঙ্ক প্র্যাকটিস করে যাবে, তারা কিন্তু স্যার কঠিনটা পারবে, তাহলে সে সহজটা পারবে না? অবশ্যই সে সহজটা পারবে। আর তুমি শুধু সহজগুলো করে গেলে তাহলে তোমার হবে চাকরিটা, বলো? তোমার 10টা অঙ্ক থাকবে, 20টা অঙ্ক থাকবে, সেখানে ধরে নাও 12টা সহজ থাকলো, 20টার মধ্যে 13টা সহজ থাকলো, খুব যে 15টা সহজ থাকলো, সেগুলো তো সবাই পারবে স্যার, তুমি পারবে, ওরাও পারবে, কিন্তু কঠিন অঙ্ক পারবে তবে তো তুমি সিলেকশনটা নেবে। তো সবসময় এনজয় বা সহজটা করব, কঠিনটা বুঝবো না, এটা এত কঠিন পড়বে না। এখনকার কিন্তু সেটা মার্কেটে প্রচুর কম্পিটিশান, তোমাকে সবই শিখতে হবে। সেই জন্য আমি বেসিক টু অ্যাডভান্স দিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টি করে ক্লাস দিচ্ছি। সেই ক্লাসগুলো তোমাকে প্রথম ক্লাসটা ভালো করে বুঝতে হবে, সেটা মাথায় তোমাকে ঢোকাতে হবে, তারপর দ্বিতীয় ক্লাসটা বুঝতে হবে, তারপরে আজকে তৃতীয় নাম্বার ক্লাস স্যার। তো আজকে তোমাদেরকে একটু অ্যাডভান্স তো করাতেই হবে, তাহলে তোমরা ডাইরেক্ট যদি 3 নাম্বার ক্লাসে ঢুকে পড়েছ, তাহলে তোমাকে মনে হবে যে কোথায় চলে এলাম, সেটা কিন্তু ভাবলে হবে না। ঠিক আছে, তো বক্তব্য বেশি না দিয়ে কর্তব্যটা করা যাক। আমার কর্তব্য হচ্ছে অঙ্ক করানো। তাহলে 2 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, 12টি পর্যবেক্ষণের গড়, 12টি পর্যবেক্ষণের গড় কি 28। পর্যবেক্ষণ মানে অবজারভেশন, তো অত কঠিন জিনিস তুমি ছেড়ে দাও, 12 জনের নাম্বারের গড় ধরে নাও 28। কোন একটা সাবজেক্টের পরীক্ষা হয়েছে, 12 জনের নাম্বারের গড় 28, ঠিক আছে, অত কঠিন তোমাকে ভাষা বুঝতে হবে না। 12 জনের নাম্বারের গড় কি স্যার, 28। পরে দেখা গেল কি, একজনের নাম্বার কি করেছে, পরে দেখা গেল 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে। পরে দেখা গেল কি 62-এর পরিবর্তে কি নেওয়া হয়েছে, 26 নেওয়া হয়েছে একজনের। সঠিক গড় কত, সঠিক গড়টি কি কত হবে? তাহলে দেখো, এটা 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক স্যার। অঙ্কটি পড়ো ভালো করে, 12টি পর্যবেক্ষণের গড় বা 12 জনের নাম্বারের গড়, ব্যাপার একই, 28। তাহলে 28টা আমি লিখে দেবো। 28 কি করবো স্যার, আমি লিখবো, সিম্পল।
এবার কি বলেছে দেখো, পরে দেখা গেল কি করেছে, কানে কম শুনেছে, 62-র পরিবর্তে কি লিখেছে ও 26 লিখে দিয়েছে একজনের নাম্বার। তাহলে কি ঠিক বার হবে? ঠিক গড় বার হবে না, কিন্তু ও তো ভুল লিখেছে। তো বলবে স্যার বেশি লিখেছে না কম লিখেছে, বেশি লিখেছে না কম লিখেছে? 62-র পরিবর্তে 26 লিখেছে, তাহলে কি বেশি লেখা হয়েছে না কম লেখা হয়েছে? তোমরা বলবে 62 তো বড়, 26 ছোট অনেক, তো 62-র পরিবর্তে 26 লিখেছে মানে নিশ্চয়ই কম লিখেছে। বলবে স্যার অবশ্যই কম লিখেছে। তাহলে এই যে গড়টা বার হয়েছে, এই গড়টা কি ঠিক বার হয়েছে? কম লিখেছে মানে কি এর থেকে বেশি হবে, গড় বেশি হবে। তাহলে বেশি হলে স্যার কি করব, আমি কিন্তু প্লাস দেবো এখানে, প্লাস। বুঝতে পেরেছো? বেশি হলে কি করতে হবে, প্লাস দিতে হবে। তাহলে নিশ্চয় কম লিখেছে, বাড়াতে হবে, প্লাস দিতে হবে। এবার দেখো তারপরে, এবার দেখো কত বেশি লিখেছে, 62 থেকে 26 বাদ দাও। তাহলে 12 থেকে 6 বাদ দিলে স্যার 6, বিয়োগ তো শেখাতে হবে না নিশ্চয়, তাহলে প্রাইমারি স্কুলে ভর্তি হতে হবে। আর এখান থেকে 1 দিলে 36, স্যার 36টা উপরে লিখে দেবো। এবার দেখো কতজনের নাম্বার, কতজনের নাম্বার, 12 জনের নাম্বার, সেই 12 দিয়ে ভাগ করে দিতে হবে, বাস এখানে সমাপ্ত। অঙ্কতে কিচ্ছু নেই, 12 দিয়ে ভাগ করে দেব। তাহলে 12কে 12, 3 12 36, এটা সরি 3 হবে। তাহলে 28 আর 3-এ কত, 31 হবে স্যার। তাহলে সঠিক গড় কত হয়ে যাবে, 31। এটা তোমাদের অপশন নাম্বার দেখো বি, অপশন নাম্বার বিতে কিন্তু এটা আছে। একদম ছোট অঙ্ক, বুঝতে পেরেছো নিশ্চয়? এটাকে আর রিপিট করতে হবে না। আর রেকর্ডের ক্লাসে বারবার রিপিট না করাই ভালো, তোমরা কিন্তু ওটা রিপিট করে তোমরা কিন্তু শুনতে পারবে, তাই না? তোমরা কি ওটাকে রিপিট করতে পারবে, ব্যাকে যেতে পারবে, যে আবার কিন্তু শুনতে পাবে, বুঝতে পারবে। তো এটা মুছে দেই। তাহলে চলো তারপরে অঙ্ক। চলো, ক্রিকেটের সিজন, এখন ক্রিকেট খেলছো তো নিশ্চয়ই তোমরা সবাই মাঠে এখন। তো আমরা মাঝে মধ্যে খেলতে যাই, তার থেকে না, আমরাও মানুষ, আমরা টিচার হয়ে গেছে, কি হয়েছে, আমাদের বয়স এখনো সেরকম হয়ে যায়নি যে বুড়িয়ে গেছে একদম ক্রিকেট খেলবো না, সেটা হয়নি। একটা চুল পাকছে আমার, তা বলে কি বুড়িয়ে গেছে? এখনকার চুল পাকার কিন্তু বয়স নেই। হ্যাঁ, তোমাদের নয়ন স্যারের ভাগনার কিন্তু চুল পাকছে, ওই ভাবো এই বয়স থেকেই। তো দেখো চুল পাকার কিন্তু বয়স নেই, মন থেকে কিন্তু ইয়াং থাকতে হবে, তাই না? তো দেখো 3 নম্বর অঙ্ক, একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32। কি বলেছে স্যার? একজন ক্রিকেটার রোহিত শর্মার গড় রান কম হবে, 32 হবে, তাই ধরে নেই, এত কম রান হবে না। কিন্তু একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32, 20টি ইনিংসের গড় রান কত, 32, কিন্তু মানে অ্যাভারেজে কোনো সময় 0তে আউট হয়ে গেছে, কোনো সময় 20তে আউট হয়েছে, কোনো সময় 50 করেছে, কোনো সময় 100 করেছে, এরকমভাবে 20টি ম্যাচ খেলেছে। কোনো সময় 70 করেছে, কোনো সময় 60 করেছে, কোনো সময় 40 করেছে। গড় বুঝতে পারছো, সবগুলোকে যোগ করে 20 দিয়ে ভাগ করেছে, গড় কত বার করেছে, ওর গড় বার করেছে স্যার 32। মানে যতটা ইনিংস খেলেছে সব রানগুলোকে যোগ করেছে, 20টি ইনিংস খেলেছে, 20টি ইনিংসের রান প্রত্যেকটা যোগ করে 20 দিয়ে ভাগ করার পর রোহিত শর্মার রান বার হচ্ছে কত, গড় রান বার হচ্ছে কত, 32, তাই তো? পরের ইনিংসে কি করেছে, এবার বলেছে রোহিত শর্মাকে, কি বলছে, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে। খুব ভালো অঙ্ক বলেছে। এইগুলো কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো সালের কোশ্চেন আমি তুলে এনেছি। তাহলে পরের ইনিংসে কত রান করলে, যে ইনিংসটা 21 নম্বর ইনিংস, তাহলে হবে স্যার 20টা ম্যাচ খেলে নিয়েছে, 20টি ইনিংস খেলে নিয়েছে। ইনিংস ক্রিকেটের, বলো তো ক্রিকেটের ইনিংস কটি হয়? একটি খেলাতে 2টি ইনিংস হয়। একবার ব্যাট করতে হয় প্রথমে, আমি ধরে নাও ইন্ডিয়া টিমের প্লেয়ার, ধরে নাও, হতে তো পারবো না, ধরে নাও সাপোজ ইন্ডিয়া টিমের প্লেয়ার, তাহলে আমি কটা ইনিংস খেলবো? টসে জিতে হয়তো যদি ব্যাট নেই, তাহলে ব্যাট করতে হয় প্রথমে, ওটা একটা ইনিংস হয়ে গেল, ওরা বল করবে অস্ট্রেলিয়া। বা আমি যদি প্রথমে বল নেই, তো আমাকে বল করতে হবে, এটা একটা ইনিংস হয়ে যাবে, ওরা ব্যাট করবে। তাহলে একবার ব্যাট ধরতে হবে, একবার বল করতে হবে, একবার ব্যাট ধরার সময় একটা ইনিংস, একবার বল করার সময় একটা ইনিংস। তো ব্যাট ধরার ইনিংসটাকে ধরতে হবে, তবেই তো সে রান করবে। একটা ব্যাটিংয়ের ইনিংসে রান করবে, তো ওইটাই ভাবতে হবে। হ্যাঁ, তাহলে মানে ম্যাচ
প্রত্যেকটা ম্যাচে ব্যাটিং এর ইনিংস একবারই আসবে। বোঝাতে পারলাম? তো একটি ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান কত? 32। মানে 20টি ম্যাচের গড় রান 32, একই ব্যাপার। তো পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? ভালো করে দেখো, এটা 3-এর অঙ্ক। তাহলে স্যার 20টি ইনিংস খেলেছে, 20টি ইনিংস কি করেছে স্যার? খেলেছে রোহিত শর্মা। তাহলে দেখো এই 20টি ইনিংসের গড় রান কত? গড় রান বলে দিয়েছে স্যার 32। কত বলেছে? 32। গড় আমি লাল পেনে লিখছি কিন্তু, গড় রান বলে দিয়েছে 32। তাহলে কি বলেছে দেখো, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? তাহলে তার রানের গড় কি করতে হবে? 4 বাড়াতে হবে। 32 থেকে কত আনতে হবে? 36 আনতে হবে, তবে তো মানে 4 বাড়াতে হবে। কত বাড়াতে হচ্ছে? 4 বাড়াতে হচ্ছে। তাহলে দেখো এই 20টির জায়গায় আবার 21টি ইনিংস আসবে। এই দিকটা ছেড়ে দাও, এবার এই যে অঙ্কটা লিখলাম। এবার দেখো 21 নাম্বার ইনিংস কিন্তু তাকে খেলতে হবে, তবে তো সে রান বাড়াতে পারবে। তাহলে 21 নাম্বার ইনিংসে নেমেছে রোহিত শর্মা। 21 নাম্বার ইনিংস কিন্তু ব্যাট ধরতে নেমেছে। এবার দেখো ওকে কিন্তু ওই গড় মেনটেন করার জন্য, ভালো করে বুঝো, এই 32 যে গড়, এটা আগেকার গড়, এখন এটা করতে হবে, এখন এটা ছেড়ে দাও। দেখো এই 32 নাম্বার গড়, মানে 32 রানের গড়, এই 32 রানের গড় করার জন্য তাহলে এই ইনিংসেও 21 নাম্বার ইনিংসেও তাকে 32 কিন্তু করতে হবে। যদি 32-এর কম করে দেয় তাহলে টোটাল ওভার গড় কিন্তু কিছুটা কমে যাবে, যাবে তো? তাহলে ওকে কিন্তু মিনিমাম 32 তো করতেই হবে। বুঝতে পারলাম? তবে কিন্তু গড় মেনটেন থাকবে, 32 রানের গড়টা কিন্তু মেনটেন থাকবে। তাহলে এই গড়টাকে মেনটেন করার জন্য তাকে 32 তো করতেই হচ্ছে। হ্যাঁ, তাকে 32 কিন্তু করতেই হচ্ছে। কিন্তু এই 32 করলে হবে না, ক্যাপ্টেন বলেছে বা কোচ বলেছে তুমি কিন্তু রান বাড়াও, গড় রান বাড়াও, নাহলে তোমাকে টিম থেকে কিন্তু বাদ করে দেবো। তাহলে এবার কি করতে হবে? ওর মাথায় প্রেসার পড়েছে, 32 রান তো করতেই হবে, আরও 4 গড় কিন্তু বাড়াতে হবে। এটা কিন্তু গড়, লাল পেনে আমি কিন্তু গড় লিখছি, বলেই দিয়েছি। আরও কিন্তু 4 রান বাড়াতে হবে, প্রত্যেকটা মানে গড় বাড়াতে হবে। তাহলে প্রত্যেকটা ম্যাচের 4 রান করে বাড়াতে হবে। এখানে 20টি আর এখানে মানে এইটাকে ধরে 21টি, এই ইনিংসটা 21টি। তাহলে 4 রান করে যদি বাড়াতে হয় তাহলে এই 20টা ইনিংসের বাড়ানো চলবে না, এই 21টা ইনিংসকে এখন ধরতে হবে। তাহলে 21টি ইনিংসের 4 রান করে কিন্তু আরও বাড়াতে হবে, তবে কিন্তু 4-এর গড় বাড়বে। বুঝতে পারছো? তো এই 21টি ইনিংসের আরও কিন্তু 4 রান করে বাড়াতে হবে, মানে 21 গুণিত 4। তাহলে কি হবে? 32 প্লাস 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 6 আর 8 আর 3 কত? 11। বুঝতে পারছো? তাহলে এইটা তোমাদের দেখো অপশন নাম্বার কততে আছে, অপশন নাম্বার দেখে নেবে, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ তোমাদের কিন্তু রাইট আনসার। তাহলে অঙ্কটি ভালো লাগলো? 116 রান করতে হবে। তা রোহিত শর্মা তো এ রান করেই দেয়, তাই না? আরামসে করে দেবে। 116 রান কিন্তু তাকে এই ম্যাচে, 21 নাম্বার ম্যাচে কিন্তু তাকে করতে হবে। এইটাই কিন্তু তোমাদের উত্তর চেয়েছে। উত্তর কি চেয়েছে? যে পরের ইনিংসে কত রান করতে হবে, মানে 21 নাম্বার ইনিংসে কত রান করতে হবে। পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে। তাহলে এই 21 নাম্বার ইনিংসের কিন্তু চেয়েছে। তাহলে 116 রান করলে কিন্তু তার রানের গড় বাড়বে, 4 করে বাড়বে। বুঝতে পারলে? চলো 3 নম্বর অঙ্ক হয়ে গেল। তো 4-এর অঙ্কটি করি। তোমাদের সামনে যাচ্ছে 4 নম্বরের অঙ্ক। দেখো 16a প্লাস 16b, 16a প্লাস 16b সমান কত? 48 হলে এ ও বি এর গড় কত? স্যার এ বি নিয়ে চলে এসেছেন, 100 এ বি, এগুলো তো মাথা খারাপ করে দেয়। সেই জন্য আমি কিন্তু তোমাদের কি দিচ্ছি, বেসিক ম্যাথের ক্লাসগুলি দেখে নেবে। 16a আর 16b, দেখো আমি কিভাবে বোঝাই।
16a প্লাস 16b ইকুয়াল টু কত বলেছে অঙ্কতে? 48, তাই তো? এটা যদি হলে বলেছে, এটা যদি হয় তাহলে এ ও বি এর গড় কত? দেখো একটা জিনিস, এই 16a 16b যোগ হবে না, এই সিঙ্গারা, এই জিলিপি বা এই আলু, এ পেঁয়াজ, এ বি দুটো আলাদা জিনিস, এইভাবে কিন্তু আমি বুঝিয়েছি বেসিক ম্যাথের ক্লাসে। তাহলে স্যার আমাকে এ আর বি এর গড় বার করতে বলেছে, তাহলে ইন্ডিভিজুয়াল আমাকে কি করতে হবে? এটাই বলে দিয়েছে এ আর বি এর যোগফল। কজন হচ্ছে এরা? একে ধরলাম রাম আর একে ধরে নাও শ্যাম। লাল পেনে ইন্ডিকেট করি তাহলে বুঝতে পারবে। এ হচ্ছে রাম আর বি হচ্ছে শ্যাম। তাহলে রাম আর শ্যাম ধরে নাও, তোমাকে বার করতে হবে টাকা বার করতে হবে, গড় টাকা কত আছে। রামের পকেটে কত, এত টাকা, আর শ্যামের পকেটে এত টাকা, নিয়ে তোমাকে মোট টাকা বার করে কি করতে হবে? কজন এরা? রাম আর শ্যাম দুজন বন্ধু, মানে দুজন ওরা, তো 2 দিয়ে কিন্তু ভাগ করে গড় বার করতে হবে। তাহলে দেখো একটা জিনিস শিখে নাও, এইটাকে 16 দিয়ে ভাগ করলে কি থাকবে? এ পড়ে থাকবে। এইটাকে 16 দিয়ে ভাগ করলে এ পড়ে থাকবে। আর এইটাকে 16 দিয়ে ভাগ করলে দেখা যাবে কি হয়। তেমন এ আর বি কিন্তু আমাকে বার করতে হবে, মানে এ আর এর সঙ্গে যেমন এ লেগে না থাকে। এই 16কে উড়াতে হবে। মেন কথা কি, একে উড়াতে হবে, একে রাখা যাবে না। মানে এই হচ্ছে আসল কালপিট, বুঝতে পারলে? 16কে আমি যেমনভাবে উড়াবো, সে কি করে উড়াতে হবে? ভাগ করে উড়ানো যাবে। তাহলে দেখো কি করে উড়াবো। 16a প্লাস 16b ইকুয়াল টু 48। তাহলে এই দিককে এটা সমান, এটা হচ্ছে সমান দাঁড়িপাল্লা, এটা হচ্ছে হাতে যেটুকু ধরে, বুঝতে পারলে, মিডিলটাকে। তো এটা সমান এটা করা আছে। তাহলে এই পারকে আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই পারকে কিন্তু 16 দিয়ে ভাগ করতে হবে, তাছাড়া কিন্তু দাঁড়িপাল্লা সমান। আমি সমান বলছি, তবে সমান তো করতে হবে, বুঝতে পারছো? তাহলে দেখো এইভাবে যদি লেখা হয় কিন্তু ভাগ কাটাকাটি করা যাবে না। এইটা মানে হচ্ছে এই 16কে এভাবে লিখতে পারি, মানে দুভাগে ভাগ করে দিতে পারি। মানে 16 একবার এর সাথে ভাগ হয়ে আছে, একবার এর সাথে ভাগ হয়ে আছে, এইভাবে আমি আলাদা আলাদা করে দিতে পারি। তাহলে 16কে 16, 16কে 16, 16কে 16, 16কে 16, 3 16 48 হয়ে গেল। দেখো এ আর বি এই দুটোই পড়ে আছে, তো দেখো এখানে এ শুধু পড়ে আছে, এখানে বি পড়ে আছে, আর এরপরে 1, তাহলে 1-এর সাথে যে কোনো কিছু গুণ করবো ওইটাই হবে। তাহলে এ প্লাস বি সমান কত? 3। তাহলে দেখো এ প্লাস বি সমান 3, তাহলে এদের গড় কি হবে? রাম প্লাস শ্যামের দুজনের পকেটে যোগ করে 3 টাকা পাওয়া যাচ্ছে। তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে। এ আর বি এর গড় কত? 3কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 টাকাকে যদি 2 দিয়ে ভাগ করি, 3 টাকাকে দু ভাগে ভাগ করলে 1.5 টাকা করে হবে। তাহলে 1.50 যদি রাখো একই ব্যাপার, 1.5ও বলতে পারো। তাহলে এটা অপশন নাম্বার কততে আছে? অপশন নাম্বার সি, এবং 1.5 ব্যাপার একই। ঠিক আছে, এইটা তোমাদের অ্যান্সার, কিছুই নাই। বুঝতে পেরেছ? দেখে না একবার, কিছুই নাই। যদি বুঝতে না পারো আবার রিপিট করে দেখো কিন্তু। লাইভ ক্লাস হলে খুব মজা হবে, তাই না? তো এই বোর্ডে কি লাইভ ক্লাস করানো সম্ভব? একদমই সম্ভব না। এইভাবে লাইভ ক্লাস করানো সম্ভব হবে না, বুঝতে পেরেছো? অনেক প্রবলেম আছে বোর্ডে। তো তোমরা এই বোর্ড চেঞ্জ করে দিতে পারো, স্মার্ট বোর্ড নিয়ে আসার ক্ষমতা তোমাদের হাতে আছে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব যে বাটনটা আছে তোমাদের, ওই বাটনটা যদি প্রেস করো তোমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু 1 টাকাও কাটবে না। কাটবে কি 1 টাকাও? 1 টাকাও কাটবে না, কিন্তু এইখানে স্মার্ট বোর্ড চলে আসবে আমাদের। আমি কিন্তু বাধ্য করবো আনতে আমাদের একাডেমি থেকে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, বুঝতে পারলে? যত সাবস্ক্রাইব বাড়বে, দেখি তোমরা কত সাবস্ক্রাইব করতে পারছো। দেখো তোমরা সাবস্ক্রাইব করো, দেখো এখানে বোর্ড নিয়ে চলে আসবো,
একদম আরো মজা করে ক্লাস করানো যাবে, স্মার্ট বোর্ড, ডিজিটাল বোর্ড যেটাকে বলে, ঠিক আছে? তবে লাইভ ক্লাস করা যাবে, একদম গল্প করে করে ক্লাস করানো যাবে, তাই তো? এবার দেখো 5 নম্বরের অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, 5-এর অঙ্কটি। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কি বলেছে? 11 হলে। প্রথম 21টি মানে বুঝতে পারছো এখানে আবার, আরে সহজ ভাষা অঙ্ক শিখো, অঙ্ক বুঝো। প্রথম 21টি মানে কি? 1 থেকে শুরু, অত ভেবে লাভ নেই যে প্রথম 21টি মানে কোথায় আছে। আরে তোমরা 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ পড়েছো না? তাহলে প্রথম সংখ্যা কত? স্বাভাবিক সংখ্যা 1, দ্বিতীয় 2, ওইটাই, আর কিছু নাই। প্রথম 21টি মানে 1 থেকে 21 পর্যন্ত। একদম এখানে অঙ্কর ভাষায় শুনে কোনো ভয় লেগে যায়, তাই না? প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তার মানে কি স্যার, অঙ্কটি পড়েছো, পড়ো। অঙ্ক পড়তে টাইম না পেলে কিন্তু পজ করবে, কারণ আমি পড়ছি তখন তোমাকে ডিস্টার্ব হতে পারে। সেজন্য অঙ্কটি যখন তোমাদের সামনে চলে আসবে তোমরা কিন্তু পজ করে একবার ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড়, আমার কিন্তু স্পিডে পড়া হয়ে যায়, বুঝতে পারলে? আমার কথা বলাটা স্পিডে, কি করবো বলো, আমারও স্বাভাবিক আচরণ এরকমই, কথাবার্তা। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে দেখো প্রথম 21টি মানে কি? 1, 2, 3, 4 ডট 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 দিতে 20, 21, এইটা হচ্ছে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড়। তোমাদেরকে শিখিয়েছিলাম, দেখো 1 আর 21 যোগ করলে কত হয় স্যার? 22। তাকে যদি 22কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে স্যার? 11। তো ওইটাই দেখো বলেছে 11। অঙ্ক দেখো 11 হলে কি বলেছে? প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? মানে স্যার কি বলেছে? প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত, মানে 21টিকে বাদ দিতে বলেছে, তাই তো? 21টিকে বাদ দিয়ে দিতে বলেছে, মুছে দাও। তাহলে বলেছে 1 আর 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে কি করব? 1 আর 20 যোগ করলে কত হবে স্যার? 21। তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 21কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে স্যার? কত আসবে? 10.5, 10.5 আসবে। এইটা যদি কারো সন্দেহ থাকে তাহলে তাকে কি করতে হবে? 2টা পদ্ধতি বলে দিছি, দেখো। এই পদ্ধতি বেশি দিতে গেলে না ক্লাস বড় হয়ে যায়, তাও বলতে হচ্ছে, কি করবো এখন। দেখো 2 1কে 2, 1 পড়ে থাকলো, দশমিক দিলাম, 0 এইটা আবার কি করলাম? 2 1কে 2, এবার নিচে 1 নামবে। এই ভাগটা জানো তো, 1কে 2 দিয়ে ভাগ যাবে না, তাই দশমিক দিতে হবে, 0 নামবে, দশমিকের বদলে 0 পাবো। 5 দুগুণে কি করছে এটা, নামমাত্র না গেলে একটা 0 দিতে হয়, ভুলে যাচ্ছি। 2 1কে 2 হলো, ভাগও ভুলে যাচ্ছে, দেখো নিচে 1 নামলো, নামমাত্র যদি না যায় তাহলে কি করতে হয়? একটা 0 দিতে হয়, 0 দিয়ে দিলাম। তাহলে দশমিক এবার দেওয়ার পর এখানে একটা 0 পাবো। 5 দুগুণে 10, 10.5 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত কঠিন করার দরকার নেই। এই 21/2কে আর একটা পদ্ধতিতে করা যায়, জানো? এই নিচেটাকে 10 করব, দশমিক 10 নিচে আমাকে আনতে হবে, 1-এর পর 0 আনতে হবে। তাহলে দেখো একে 5 দিয়ে গুণ করা যাবে, সেই জন্য উপরকে 5 দিয়ে গুণ করতে হবে আমাকে। নিচে 5 দিয়ে গুণ করলে উপরকে 5 দিয়ে গুণ করতে হবে। নিচে 5 দিয়ে কেন গুণ করলাম? নিচে আমি 10 নিয়ে আসবো। কেন 10 নিয়ে আসবো? দেখো 5 1কে 5, 5 দুগুণে 10, ওপরটা গুণ করো, আর নিচেরটা 5 দুগুণে 10 করো। তাহলে এই সংখ্যার শেষে দশমিক আছে, তাহলে নিচে একটা 0 কেটে দিলে কাজ দশমিক এইদিকে চলে আসে, নিচে 1-এর কোনো দাম নেই, তাহলে 10.5 হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? আর এই ভাগ আমি তো করি না, সেজন্য ভুল হয়ে গেল, কি করবো এখন? এই ভাগ তো আমি এখন আর করি না, মুছে দিচ্ছি। ছ নম্বর অঙ্ক
হচ্ছে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত? ক্যামেরা ঠিক আছে? ফোকাস ঠিক আছে তো? পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 যদি হয় তাহলে ছোট সংখ্যাটি কত? দেখো, পরপর 5টি সংখ্যার গড় বলেছে। কিসের গড়? বিজোড় সংখ্যার স্যার। অঙ্কটা যাচ্ছে, দেখে নাও। কয়ের অঙ্ক স্যার? 5-এর অঙ্ক করালাম না, 6-এর অঙ্ক হবে। কি বলেছে? পরপর 5টি বিজোড় সংখ্যার গড়, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত? এখানে কিন্তু তোমাকে বলে দেয়নি, এখানে তোমাদেরকে বলে দেয়নি যে প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় বলেছে, বলে দেয়নি। তাহলে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত? এক্স ধরে করে দিচ্ছে এটাকে। ধরে নাও প্রথম সংখ্যাটি এক্স। দুটো বিজোড় সংখ্যার মধ্যে তফাৎ কত হয়? দুটো জোড় সংখ্যার মধ্যে তফাৎ কত হয় জানো নিশ্চয়। দেখো, 3 হচ্ছে একটি বিজোড় সংখ্যা। বিজোড় মানে কি জানোই তো, জোড়া শালিক দেখা বলো সকালে বিকালে, বিজোড় হলে কপাল বন্ধ। তারপরে আর বললাম না, ঠিক আছে? তো বিজোড় মানে কি 3, মানে জোড় যেটা নাই। দুটো শালিক মানে দুটো জোড়, এটাও জোড়। 4টে শালিক মানে কি জোড়াতে জোড়াতে আছে। আর যদি এরকম এইটা হচ্ছে শালিক আছে, ধর নাও এরকম শালিক আছে, এরকম, তাহলে দেখো এখানে জোড়ে নাই, এই দুজন জোড় আছে, এই দুজন জোড় আছে, এটা বিজোড় হয়ে গেল, তাই তো? তাই ওইটাই শালিক হিসাবে বোঝালাম, তবে তোমরা বুঝতে পারবে। তাহলে 3 হচ্ছে বিজোড়, 5 হচ্ছে কি 5ও বিজোড়। তাহলে এই হচ্ছে বিজোড় সংখ্যা। তা বিজোড় সংখ্যার মধ্যে গ্যাপ কত দেখো? 2। 5-এর পর বিজোড় সংখ্যা কত? 6। 6 বিজোড় সংখ্যা হবে না। 2 দিয়ে ভাগ গেলে মানে বিজোড় নয়, বুঝতে পারছো? 2 এর গুণিতক মানে বিজোড় নয়। কত কিছু বলতে পারি দেখো। 2 এর গুণিতক মানে বিজোড় নয়, 2 দিয়ে ভাগ গেলে বিজোড় নয়, জিনিসটা একই, বুঝতে পারলে? 7ও কিন্তু বিজোড়। তা 2 গ্যাপ দেখো, পরপর 2 2 করে গ্যাপ হতে হতে যাবে, 9 বিজোড় হবে। আর জোড় মানে 2 4 6, বাকিগুলা জোড়। এইটাকে ইংরেজিতে বলে অড নাম্বার, এটাকে ইভেন নাম্বার বলে। তাহলে দেখো এটা 2 এর গ্যাপ, সেই 2 এর গ্যাপ হবে। তাহলে সেই জোড় বলুক, পরপর জোড় সংখ্যা বলুক, আর পরপর বিজোড় বলুক, সবের মধ্যে কিন্তু কয়ের গ্যাপ হবে স্যার? 2 এর গ্যাপ। মাথায় ভালো করে ভরে নাও, 2 এর গ্যাপ হবে, বেশি হবে না, কমও হবে না। পরপর যদি জোড় বলে, পরপর যদি বিজোড় বলে, ঠিক আছে? সিম্পল জিনিস। তাহলে দেখো, প্রথম সংখ্যাটিকে আমি এক্স ধরছি। এক্স কে দেখে অনেকে ভয় লাগে। কোন এক্স? ও এক্স না কিন্তু, এ এক্স, যে এক্সটা লিখেছি, একে দেখে অনেকের ভয় লাগে, মানে হচ্ছে একদম খেয়ে নেবে। এই এক্স তোমাকে কিন্তু ছেড়ে যাবে না। তুমি যতদিন অঙ্ক করবে তোমার কিন্তু এক্স এক্স তোমাকে সহ্য করতেই হবে, তাই না? তাহলে দেখো, এক্স, এরপরে বিজোড় সংখ্যা কত হবে? এক্স প্লাস 2। তারপরে বিজোড় সংখ্যা কত হবে? এর সঙ্গে আরো 2 যোগ করলে কত হয়? এক্স প্লাস 2 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? এক্স প্লাস 4। তার সঙ্গে 2 যোগ করলে কত হবে? এরপরে আর 2 যোগ করলে কত হবে স্যার? এরপরে 2 যোগ করলে হবে স্যার এক্স প্লাস 6। কটি বলেছে? কটি লিখবো? পরপর 5টি বিজোড় সংখ্যার গড় বলেছে। তাহলে 1 2 3 4 হলো। আরেকটি লিখে দেই, এক্স প্লাস 7। দেখো, তোমাদের প্রথম ক্লাসে, গড়ের ক্লাসে আমি বলেছিলাম, ফার্স্ট ক্লাসে, যে এদের গ্যাপ কত করে আছে স্যার? 2 করে 2 করে 2 করে বাড়তে বাড়তে গেছে, তাই তো? তাহলে যদি 2 করে বাড়তে বাড়তে যায়, তাহলে কি হয়? একই ডিফারেন্স থাকলে, কি বলেছিলাম প্রথম ক্লাসে? বলেছি বারবার, আর বলছি না, ঠিক আছে? 2 করে গ্যাপ হতে হতে যাচ্ছে। সরি, এইখানে একটা ভুল হয়ে গেছে, সিলি মিস্টেক বলে এগুলোকে, বুঝতে পারছো? 2 করে গ্যাপ হতে হতে যাচ্ছে। তাহলে এর মিডিল সংখ্যা কত? দেখো, মিডিল কোনটা হচ্ছে? এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে
মিডিল কোনটা হচ্ছে, যার দুই দিকে সমান সমান সংখ্যা আছে, দেখো এইটা মিডিল হচ্ছে, এই সংখ্যাটা মিডিল হচ্ছে, তার এইদিকে দুটো সংখ্যা থাকছে, এইদিকে দুটো সংখ্যা থাকছে, তো এই মিডিল সংখ্যাটাই কিন্তু গড় হয়। কি হয়? এই মিডিল সংখ্যাটাই কিন্তু গড় হয়। x+4 তাহলে সমান কত হবে? লিখতে পারি 15। x+4 সমান 15 লিখতে পারি, কারণ গড় বলে দিয়েছে, 5টি বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছে 15। x+4 সমান কিন্তু আমি 15 বলবো। বুঝতে পেরেছো? মিডিল সংখ্যাটাই গড় যেহেতু, আর গড়টাই বলে দিয়েছে আমাকে 15। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে স্যার, এই 4 এর দিকে যোগ হয়ে আছে, ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 15 থেকে 4 বাদ দিলে কি হয়? মুখে মুখে বলো 11 হয়। কত হয়? 11। আর তোমাকে চেয়েছে, কি চেয়েছে? ছোট সংখ্যাটি কত। তাহলে এখানে দেখো ছোট সংখ্যা কোনটা? x+8 কিন্তু ছোট হবে না x ছোট হবে? x ছোট, তার সঙ্গে সব যোগ হতে হতে গেছে, মানে সব বড়। তাহলে x এর মান কত পেলাম? সেই x এর মানে পেয়েছি, দেখো এই ছোট সংখ্যা যেটা x, সেটাই তো পেয়েছি, একই তো x। সেই x এর মান কত? 11। তাহলে এইটাই তোমাদের অ্যান্সার, এইটাই তোমাদের অ্যান্সার। x মান কত হয়ে যাচ্ছে? 11। কত নম্বর অপশন আছে? অপশন নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। এবার যদি তোমাকে বলতো, সাপোজ তোমাকে বলতো সবথেকে বড় সংখ্যা কোনটা, এইটা, তাহলে x এর জায়গায় x এর মান বসিয়ে দিতা। x এর মান কত পেয়েছো? 11। তাহলে 11 + 8 কত হয়ে যেত? 19। তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা হয়ে যেত যদি উত্তর চাইতো? এটা তো ছোট সংখ্যা উত্তর চেয়েছি আমি, কোশ্চেনে এটাই আছে। তো সব থেকে বড় যেটা বলতো যদি সংখ্যা কত হবে, একই অঙ্ক, এই 11-র সাথে এই যে x এর জায়গায় 11-এর মান বসিয়ে দিতে হবে, x এর মানটা বসিয়ে দিতে হতো। x এর মান কত হবে বার হয়েছে? x এর মানটা এইটা সব থেকে বড় সংখ্যা, তো এই জায়গায় x এর জায়গায় কি করতে হতো? x এর জায়গায় x এর মানটা বসিয়ে দিতাম। x এর মান কত বেরিয়েছে? 11। 11 + 8 করে দিতাম। তাহলে 11 + 8 কত করলে কত হয়? 19 স্যার। তাহলে এইটা হয়ে যেত সব থেকে বড় সংখ্যাটা, 19। মাথায় ঢুকলো কিছু? মাথায় একটু প্রেসার দাও, বুঝতে পারলে? বাদাম খাও, কি বাদাম খাও, তাহলে দেখবে মাথা খুলবে। আর কি কি খেতে হয় একটা লিস্ট তোমরাই কমেন্টে জানাও যে মাথা খোলার জন্য কি কি খাওয়ার প্রয়োজন আছে, কি কি খেলে মাথা খুলে, তাই তো? তো এটা মুছে দেই। সাত নম্বর অঙ্ক, পাতা উল্টিয়ে দিচ্ছি একদম। কোনো পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন। কোশ্চেনটি পড়ো, পজ করে পড়ো একবার। হ্যাঁ, আমি পড়ছি। কোনো পাঠাগারে রবিবার মানে কি সানডে, রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। মানে আসে যায়, আসলেই তো যাবে, যেই আসবে সেই যাবে, অত ঘাবড়ানো কিছু নেই। আসা যাওয়া করে মানে কি? আসা যাওয়া করে মানে কি? আসা যাওয়া করে, আমরাও এসেছি, আমরাও চলে যাব, আসা যাওয়াই তো খেলা। তাই তো পাঠাগারে পড়তে আসবে, সে কিছুক্ষণ পর চলে যাবে, মানে আসে আর আসা যাওয়া করে একই কথা, বুঝতে পারলে? তাহলে কোনো পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে, এবার দেখো এইখানে একটু কথা ঘুরিয়ে দিয়েছে। অঙ্ক কি বলো তো, এ ঘুরিয়ে নাক দেখা, একদম সোজাভাবে বলবে না যে যোগ বিয়োগ করো, তোমাকে যোগ বিয়োগ ভাগ করে, তাছাড়া আর কি আছে অঙ্কে? সেই যোগ বিয়োগ ভাগ করে কিছু না কিছু করে উত্তর আনতে হয়, তাই না? এর যে ডেটা দেওয়া থাকে অঙ্কতে যাচ্ছে, দেখো ওর মধ্যে থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করে কিছু না কিছু করে তোমাকে উত্তর বার করতে হবে। সব কিছু অঙ্ক বলে দেওয়া আছে, কিন্তু কোশ্চেন পড়ে বুঝতে পারি না। তাহলে কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে, বারবার পড়তে হবে। একবার কোশ্চেন পড়ে বুঝতে পারলাম না, বাদ দাও, হবে না, এটা করলে করা যাবে না। তোমাকে কোশ্চেন করতে হবে, তোমাকে বাড়িতে প্র্যাকটিস খাতা করে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। এক সপ্তাহে তুমি একটা খাতা শেষ করে দাও, অঙ্কের লিখে শেষ করে দাও, কেটে কাটাকুটি করে শেষ করে দাও। ভুল করো, ভুল না করলে ঠিক করতে পারবে না। যে ব্যক্তি কোনোদিন ভুল করে না
সে কিন্তু নতুন কিছু শেখার চেষ্টা করে না। এইটা মনে রাখবে মাথায়। ভুল করবে মানেই কিন্তু তুমি নতুন কিছু শিখছো, তাই না? ভুল করতে হবে, তাছাড়া তুমি কিন্তু নতুন কিছু শিখতে পারবে না। বুঝতে পারলে? ভুল করতে হবে। সেই জন্য তোমাকে বলি অঙ্কটি করি। 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে, হ্যাঁ এটা বলছিলাম, কোনো মাস যদি রবিবার দিয়ে শুরু হয় হলে ওই মাসে প্রতিদিন গড়ে কত করে আসা যাওয়া করে? বাস। ক নম্বর অঙ্ক? 7 নম্বর অঙ্ক। দেখো, রবিবার দিয়ে যদি শুরু হয়, রবিবার দিয়ে কোনো মাস শুরু হয়, তার আগে তুমি বলো কোনো মাস সে কটি সপ্তাহ থাকে? একটি মাসে কটি সপ্তাহ থাকে? তুমি বলবে স্যার 4টি সপ্তাহ থাকে। আবার আমি তোমাকে কোশ্চেন করব, 4টি সপ্তাহে মানে একটি সপ্তাহে কদিন হয়? তুমি বলবে স্যার 7 দিন হয়। এগুলো তো আমাদের জানা আছে। তাহলে 4 সপ্তাহে কত কত হয়? 4 সপ্তাহে কত? 28। তাহলে মাস কদিনে হয় স্যার? জিওর সিম, জিও রিচার্জ কিন্তু 28 দিনে শেষ হয়। ওটা 4 সপ্তাহ হিসাব করে মাস বানিয়েছে, তাই না? 4 সপ্তাহ করে মানে আমাদের হিসাব অনুসারে 4 সপ্তাহে মাস হয়ে যায়, তাই তো? 4 সপ্তাহে কত হয়? 28। কিন্তু আমরা জানি 30 দিনে মাস, কোনো কোনো মাস 31 দিনে হয়, 30 দিনে মাস হয়। তা আমাকে অঙ্কর হিসাবে আমাকে কি করতে হয়? 30 দিন মাস ধরতে হয়, মাস ধরতে হয় না। 30 দিনে কি এক মাস ধরতে হয়, এক মান্থ ধরতে হয়। মান্থ, ইংরেজিতে বলছি, মান্থ ধরতে হয়, তাই তো? তাই 30 দিনে এক মাস ধরতে হয়। তাহলে দেখো, কিন্তু দেখো একটা কথা ভাবো, প্রথম দিন, তাহলে 30 দিনে এক মাস যদি হয় স্যার, দুটো দিন তো এক্সট্রা থাকছে, দুটো দিন এক্সট্রা থাকছে, 4 সপ্তাহে কিন্তু এক মাস হচ্ছে না। হ্যাঁ, আর 2 দিন এক্সট্রা থাকছে, পুরো সপ্তাহ কমপ্লিট হচ্ছে না বলে আমরা বলি 4 সপ্তাহে এক মাস। কিন্তু পুরোপুরি কথাটা কি ঠিক? পুরোপুরি কিন্তু কথাটা কিন্তু পুরোপুরি ঠিক না। 4 সপ্তাহ 2 দিন বলতে হবে। এক মাস কদিনে? 4 সপ্তাহ 2 দিনে। এইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, তাই তো? তাহলে 2 দিন এক্সট্রা থাকছে। এবার দেখো, কোনো মাসে রবিবার দিয়ে যদি শুরু হয়, প্রথম দিন রবিবার, তাহলে কিন্তু ওই মাসে 4 সপ্তাহ পর আর একটা রবিবার আসবে। আসবে না? আসবে না? প্রথম দিন রবিবার হয়ে যাচ্ছে, দ্বিতীয় দিন সোমবার হোক গা, যাই হোক, আবার কিন্তু 28 দিন থাকছে, মানে আবার 4টে রবিবার কিন্তু আবার আসবে। 4টে রবিবার আবার আসবে, মানে টোটাল রবিবার করতে হবে মাসে, ওই মাসে, ওই পার্টিকুলার মাসে টোটাল রবিবার হবে 5টি। কটা রবিবার হবে? 5টি রবিবার হবে। আর বাকি পড়ে আছে কদিন? 30 থেকে 5 বার দিলে 25 দিন পড়ে আছে, তাই তো? 25 দিন পড়ে আছে। তাহলে দেখো, প্রথমটা করছি 5 দিন, ওই 5 দিন লোক আসা যাওয়া করবে কত? 510 জন করে। 510 জন করে লোক কিন্তু আসা যাওয়া করবে স্যার। বাকি 25 দিন আসা যাওয়া করবে কতজন করে? বলে দিয়েছে অঙ্কে, দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, আমার কিন্তু আবার দেখতে হচ্ছে। 240 জন করে, 240 জন করে। তাহলে একটা জিনিস দেখো, এই 5 জন, এই সরি জন বলছে, 5 দিন 510 জন করে আসছে, আর এই 25 দিন 240 করে আসছে। তাহলে গড় কত হবে? টোটাল এই 30 দিনের গড় চেয়েছে। এই 30 দিনের মানে ওই মাসের, দেখো ওই মাসের বলেছে, দেখো ভালো করে, ওই মাসের ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করে, কতজন করে লোক আসা যাওয়া করে, পাঠক আসা যাওয়া করে। তাহলে দেখো, এই 240 কে যদি আমি গড় ধরি, এই 240কে আমি গড় ধরে নিচ্ছি, ছোটটাকে গড় ধরছি, এটাকে গড় ধরে নেই, এটাকেই গড় ধরে নেই। তাহলে এটা কত কম হচ্ছে? এটা কম কত হচ্ছে? এই সরি, বেশি কত হচ্ছে? সরি, বেশি কত হচ্ছে? এটা কত বেশি হচ্ছে দেখো, বাদ দাও, বেশি মানে প্লাস দিচ্ছি, এদিকে 0, আর এখানে 1 থেকে তোমাকে 11 থেকে 4 বাদ দিতে হবে। তাহলে কত হচ্ছে? 7।
আর 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2, 270। 270 কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে। এই 270টা এই 240টায় গড় ধরেছি, এখানে লিখলাম। আর এই 270টা স্যার বেশি হয়ে যাচ্ছে ওই 5 দিনে। এই 5 দিনে কিন্তু 270 বেশি হয়ে যাচ্ছে। 240-এর পরেও আরো 270 জন করে আসছে, তাই না? তবে 510 জন করে হচ্ছে প্রতিদিন। রবিবার বাদে প্রতিদিন 240 জন করে আসছে ধরে নাও, কিন্তু রবিবার আসছে 510 জন। তাহলে কত বেশি আসছে প্রতিদিনের তুলনায়? 270 জন করে বেশি আসছে। তাহলে 5 দিন বেশি এসেছে 270 করে, তাই তো? 5 দিন বেশি এসেছে, তাহলে এর সঙ্গে তাহলে এই গড়ের সঙ্গে কিন্তু গড় বেড়ে যাবে। বেশি এসেছে মানে গড় বেড়ে যাবে, কিন্তু বেশি মানে গড় বেড়ে যাবে, সবসময় মনে রাখবে। তাহলে এই 270 জন কদিন এসেছে বেশি? 5 দিন এসেছে। তাহলে 5 গুণিত 270। একটু জল খাই, গলাটা কিরকম করছে। ঠান্ডা জল খেতে কিরকম লাগছে? 5 গুণ 270। এবার এটাকে কয় দিয়ে ভাগ করতে হবে? 30 দিয়ে। 30 দিয়ে ভাগ করব। তাহলে দেখো, 0 0 কাটলাম, 30 দিয়ে ভাগ করলাম কেন? মোট দিন সংখ্যা 30। 3 9 27, 240 প্লাস 45, 5 9 45। তাহলে কত হবে স্যার? 285। 285 কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। 285 তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কত নম্বর অপশানে আছে? দেখো অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি তোমাদের কিন্তু রাইট অ্যান্সার। এতদূর আসছে নিশ্চয়, বুঝতে পেরেছ কেন করলাম? এইরকম কিন্তু এইরকম টাইপের একটা লজিক তোমাদের কিন্তু আগের পার্ট 2 এর ক্লাসের শুরুতে আমি দিয়েছি। এই কনসেপ্টটা দেখে নেবে, আর যারা দেখেছো তারা বুঝতে পেরেছো নিশ্চয়। পার্ট 2 যে ক্লাসটি দিয়েছিলাম, এটা পার্ট 3 ক্লাস। প্রথমে শুরুতেই কিন্তু এই কনসেপ্ট, এই টাইপের একটা কনসেপ্ট দিয়েছিলাম। ওটা বুঝলে এটা বুঝতে পারবে। তো এটা মুছে দেই। তারপরে 8 নম্বরের অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে। ক নম্বরের অঙ্ক স্যার? 8 নম্বরের অঙ্ক তোমাদের সামনে চলে যাচ্ছে। দেখো, একটি পরিবারে 5 জন সদস্যদের বর্তমান বয়সের গড়। কজন সদস্য আছে? মেম্বার আছে। কজন মেম্বার আছে? 5 জন। তাদের গড় বলে দিয়েছে 33। তাদের গড় 33। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যদের বয়স 9 বছর হলে। কনিষ্ঠ মানে কি? সব থেকে যে ছোট, তার বয়স কত? 9 বছর হলে। তার বয়সটাকে আবার বলে দিয়েছে 9 বছর। তার জন্মের সময় মানে ওই কনিষ্ঠ যে সদস্য, সে কন্যা হতে পারে, পুত্র হতে পারে, মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, সে যাই হোক, তার জন্মের সময় তাদের বয়সের গড় কত বছর ছিল? তার জন্মের সময় বয়সের গড় কত বছর ছিল? তাহলে কনিষ্ঠ সদস্যের বয়স, কনিষ্ঠা আঙুল কোনটা? বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। মানে এটা ছোট বলে সব থেকে কনিষ্ঠা বলা হয়। বুঝতে পারলে? তো ওইটাই কনিষ্ঠ মানে কি? ছোট, মনে রাখবে। সেই জন্য বুঝিয়ে দিলাম। একটি পরিবারের 5 জন সদস্যদের বর্তমান বয়সের গড় 33 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত বছর ছিল? তাহলে দেখো, 5 জন সদস্যের যদি 33 বছর গড় হয়, কত বছর? 5 জনের গড় 33 বছর। তাহলে টোটাল বার করবো কি করে? মোট কতজন আছে তাকে বছর দিয়ে গুণ করে দেবো, তাহলে টোটাল বছর বেরিয়ে যাবে। মানে সবের বয়স যোগ করলে যে বছরটা আসবে সেটাই পার হয়ে যাবে। তাহলে 5 গুণিত 33 স্যার কত আসবে? গুণ করো। 3 5 15, হাতে গেলে 1, 3 5 15 16। ঠিক করলাম তো? ঠিক আছে মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক এবার কি বলেছে। এবার কি বলেছে তোমাদের? ওই 5 বছর আগে, 5 বছর আগে কি হয়েছে? 5 বছর আগে, ওই
5 বছর বলছি কেন, 5জন সদস্যের বর্তমান বয়সের গড় 33, 5জন সদস্যের মোট বয়স বার করে নিলাম। এবার কি বলেছে, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর। যে কনিষ্ঠ সদস্য মানে যে সব থেকে ছোট 5জনের মধ্যেই, কিন্তু ও কিন্তু 5জনের মধ্যেই যে ছোট, তার বয়স কিন্তু 9 বছর। ভালো করে বোঝো। বলেছে তার জন্মের সময়, সে যেদিন জন্ম করেছে, সে কনিষ্ঠ পুত্রটি বা কন্যাটি যেদিন জন্মগ্রহণ করেছে, ভালো করে বুঝো, তখন সেই সময় বলে দিয়েছে, দেখো তার জন্মের সময় তাদের বয়সের গড় বছর কত ছিল, বা তাদের বয়সের গড় কত বছর ছিল, সে যাই হোক, তাহলে তার জন্মের সময় গড় বয়স কত ছিল সবার, বুঝতে পেরেছ? তাহলে দেখো এই 9 বছর আগে, তাহলে 9 বছর আগের মোট বয়স বার করতে হবে। 9 বছর আগে মোট বয়স কিন্তু বার করতে হবে, তাই না? 9 বছর আগে করলে কত হবে, 5 গণিত কত করতে হবে, 24 গড় বয়স। 5 গণিত যদি আমি করি, 5 নয় 45, হ্যাঁ এটা করলে হবে। 9 বছর বাদ দিও, প্রত্যেক জনের মাথা থেকে 9 বছর আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত হবে, 5 নয় 45, 45 বছর আমাকে বাদ দিতে হবে। দেখো 9 বছর আগে মানে কি, কত বছর করে কমছে, 9 বছরই কমবে, প্রত্যেক জনের মাথা থেকে 9 বছর কমবে, তাই না? তাহলে 5জনের মাথা থেকে 9 বছর কমলে মানে 45 বছর আমাকে কম করতে হবে। সেটা আমি কি করব, বিয়োগ করে দেবো। এটা কি করবো, বিয়োগ করব। তাহলে দেখো এটা কি হবে 0, এটা কত হবে 2, আর এটা 120 বছর। তাহলে 9 বছর আগে, এটা কিন্তু 9 বছর আগে, মানে যে যে কনিষ্ঠ পুত্র বা কন্যা যাই হোক, যে সদস্যটি সে জন্মগ্রহণ করেছিল, তখন বয়সের মোট বয়স ছিল এত বছর। তখন মোট বয়স ছিল এত বছর। কেন, যে 9 বছর বাদ দিয়ে দিলাম সবারই মাথা থেকে, 5জনের মাথা থেকে আমি 9 বছর করে বাদ দিয়ে দিচ্ছি, মানে 5 নয় 45 বছর আমি বাদ দিয়ে দিচ্ছি, 5 নয় 45 বছর কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 120 বছর থাকছে, এটা 120 বছর। হাতের লেখা খুবই খারাপ, 120 বছর কিন্তু তোমরা বুঝে নেবে, 120 বছর কিন্তু তাদের 9 বছর আগে মোট বয়স ছিল। ঠিক তো, বুঝতে পারলে এতদূর? এবার দেখো, এবার আসছে খেলা। এবার খেলা কিরকম খেলা হবে, এই 120 বছর যেটা আছে, সেটাতে কিন্তু সবচেয়ে যে কনিষ্ঠ যে সদস্য আছে, তার বয়স কিন্তু যোগ হয়নি, সে সেই দিনই জন্মগ্রহণ করেছে স্যার, তার বয়স কিন্তু যোগ করা হয়নি, সে সেই দিনই জন্মগ্রহণ করেছে। তাহলে ওর বয়স যোগ হয়নি, ওর বয়স যোগ হয়নি, তাহলে ওর গড়ে কিন্তু ওকে ভাগ করা যাবে না, মানে ওকে 5জন সদস্য কিন্তু আর ধরা যাবে না। 4জনের বয়স যোগ হয়েছে, 4জন সদস্য ধরা যাবে। একে যদি 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার কিন্তু ভুল করবে বার হয়ে যাবে, ওই ভুলটাও কিন্তু তোমার অপশানে থাকবে। তুমি বললে স্যার আমি তো করে এসেছি একদম, কিন্তু তুমি নেগেটিভ করে এসেছো, পজিটিভে তো যাওনি, তুমি নেগেটিভ ভুল করে চলে আসবে। তো এখানে ভালো করে মাথায় রাখো, এইখানে কিন্তু যজনের বয়স যোগ হবে, 5জন সদস্য আছে এখন, কিন্তু বলেছে যে সবচেয়ে কনিষ্ঠ, যে সব থেকে ছোট, সে যখন জন্মগ্রহণ করেছিল 9 বছর আগে, তখন তাদের গড় কত ছিল। তাহলে সে যখন সেদিন জন্মগ্রহণ করেছিল কনিষ্ঠ সদস্যটি, তখন কিন্তু স্যার তার বয়স যোগ করা হয়নি, হবে না। এটা এরকম কি করবে, সেদিন জন্মগ্রহণ করেছে তার বয়স কিছু আছে, তার বয়স কিছুই নেই। তাহলে 4জনের বয়স যোগ করতে হবে, এবং 4জনের বয়সের কিন্তু 4 দিয়ে ভাগ করে গড় বার করতে হবে। তাহলে 120কে 4 দিয়ে ভাগ করে গড় বার করতে হবে, বুঝতে পেরেছো? তবেই তখনকার গড় কিন্তু পাওয়া যাবে, সেই জন্মের সময় ওই কনিষ্ঠ সদস্যটি যেদিন জন্মগ্রহণ করেছে সেই সময় কিন্তু গড় এটা বার হয়ে যাবে। 5জন সদস্য কিন্তু ধরা যাবে না, কারণ ওই যে সদস্য জন্মগ্রহণ করেছিল সেই দিনই জন্মগ্রহণ করেছিল, সেই দিন তার বয়স কিন্তু ধরা হয়নি। তাহলে তাকে তাদের মধ্যে ধরে ভাগ করা যাবে না, বুঝতে পারলে? আজকে ক্রিকেট খেলছিলাম, তো আমাদের যে ক্যাপ্টেন, তার বল কিন্তু হয়নি, 2টো বল করেছে, রান করে নিয়েছে, যাই হোক সামথিং রান করেছে, 8 না 10 রান যাই হোক করেছে। তো তার বল 2টো বাদ দিয়েছে, মানে তার ওভারটাকে, ওই 2টো বলকে বাদ দিয়ে দিয়েছে, আবার প্রথম থেকে বল অন্য ওভার, মানে অন্য বলার এসে বল করছে, কিন্তু রান ধরে নিয়েছে।
ওই রানটা কিন্তু ধরে নিয়েছে ওরা। তাহলে কি এটা হয়? ওর ওভারে বল ধরছো না তুমি, তাহলে রান কিন্তু যোগ করা যাবে না, তাই তো? তাহলে এর বয়স তুমি ধরছো না, ওর বয়স নেগলেট একদম, মানে ওর বয়স যোগ হচ্ছে না, সেদিন জন্মগ্রহণ করেছে, তাহলে তাকে দিয়ে ভাগ করাও যাবে না। যজনের বয়স তুমি যোগ করেছো, তজনের বয়স দিয়ে কিন্তু তোমাকে ভাগ করতে হবে, তাই তো? তাহলে 4 একে 4, 3 4 12, তাহলে 30। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে 30। দেখো 30 বছর তোমাদের অপশন নাম্বার 8 নম্বর অঙ্ক, তো অপশন নাম্বার এ রাইট আনসার। ঠিক আছে, অপশন নাম্বার এ তোমাদের রাইট আনসার 30। বুঝতে পারলে? অঙ্কটি খুবই ভালো অঙ্ক, আমাকে তো খুবই ভালো লেগেছে, এই কনসেপ্টটা আমাকে খুবই ভালো ভালো লেগেছে, তোমাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে। দেখো দারুণ কনসেপ্ট, একটা দারুণ কনসেপ্টুয়াল অঙ্ক, তাই না? এবার 9 নম্বরের অঙ্ক। এবার ক নম্বরের অঙ্ক স্যার? 9 নম্বরের অঙ্ক। 9 নম্বরের অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একবার অঙ্কটি পড়ো। পিতা ও মাতার বয়সের গড়, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। ঠিক আছে, তাদের কন্যার বয়স যোগ করা হলে 3 জনের বয়সের গড় 35 বছর। খুব সহজ অঙ্ক। 3 জনের, ভালো করে পড়ো, 3 জনের বয়সের গড় 35, গড় হয় 35। কন্যার বয়স কত বছর? যে কন্যা তার বয়স কত বছর চেয়েছে। তাহলে দেখো এখানে লিখছি ফাদার প্লাস মাদার, এম লিখছি, তাদের গড় কত ছিল স্যার? 45 বছর। এবার ফাদার প্লাস মাদার প্লাস সিস্টার, মানে এই সরি ডটার, ডটার মানে এখানে কন্যা বলেছে তো, হ্যাঁ হ্যাঁ কন্যা, নে এই বয়স, এই 3 জন ডটার যোগ করে তাদের গড় হচ্ছে 35 বছর। ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। এদের এই দুজনের বয়সের গড় ছিল ফাদার প্লাস মাদার, মানে বাপ মার বয়সের গড় ছিল কত? 45 বছর। বাবা মার বয়সের গড় 45 বছর ছিল। সেখানে তার কন্যার বয়স যখন যোগ করে দিচ্ছে, নিয়ে তারপরে যখন গড় বার করছে, গড় কমে যাচ্ছে, গড় কমে যাচ্ছে। এটা বোঝানোর জন্য আমি লিখলাম। তাহলে দেখো একটা জিনিস মাথায় রাখো, এদের দুজনের ধরে নাও বয়স 45 করে, বাবারও বয়স 45, মারও বয়স 45, তাহলে গড়ও 45। আর যদি বাবার বয়স 50 করে দেওয়া হয় মার বয়স, তাহলে কত হবে? আরও 5 বছর কমে হয়ে যাবে, মানে 40 হয়ে যাবে। মানে দুজনের যোগ করে 90 আসবে, 90কে 2 দিয়ে ভাগ করে 45 আসবে। তাও অত জটিলতায় যাব না, অত জটিলতায় কি হবে যাব না, তোমরা বুঝতে পারবে না। তাহলে বাবার বয়সও 45 ধরো, মায়ের বয়সও 45 ধরো, তাহলে গড় বয়স কত হবে? 45, তাই তো? এবার মেয়ের বয়স দেখো, যদি 45 হতো, হবে না তো নিশ্চয়, বাস্তবে তো হবেই না। তাহলে মেয়ের বয়স 45 যদি আমি ধরি, তাহলে বলবে স্যার মহাভারত অসদ্য হয়ে যাবে। অবশ্যই হয়ে যাবে। দেখো 45 বছর কিন্তু হবে না, মেয়ের বয়স হবে না, সিম্পল লজিক। তাহলে যখন হবে না, তাহলে এখানে কমাতে হবে, মাইনাস করতে হবে। তো এমনিতে গড় কমে গেছে, ওকে নিয়ে ওকে যোগ করে কত গড় কমে গেছে স্যার? 10 গড় কমে গেছে। নিশ্চয় ওর বয়স কম, মেয়ের বয়স কম। এটা মেয়ের বয়সের জায়গায় লিখছি 45 থেকে, যদি মেয়ের বয়স 45 হতো তাহলে গড় কিন্তু মেনটেন করতো। সেই রোহিত শর্মার অঙ্কটি বলেছিলাম না, গড় মেনটেন করতে গেলে 35 রান করতে হবে, সেরকম একে গড় মেনটেন করার লাগে 45 বয়স লাগতো ওর, কিন্তু 45 বছর বয়স নাই। বুঝতে পারলে? তাহলে কত বয়স দেখো, 10 করে কমিয়েছে। কজনের মাথা থেকে 10 করে কমিয়েছে? দেখো গড় কমিয়েছে 10, মানে 3 জনের মাথার থেকে গড় কমে গেছে 10। তাই 3 জনের মাথা থেকে যদি গড় 10 কমে যায়, তাহলে 3 গুণিত 10, মানে 30 বছর কমিয়ে দিয়েছে। 3 জনের মাথা থেকে দেখো এই 10 যেটা কমিয়েছে, মানে গড় কমে গেছে, মানে 3 জনের মাথা থেকে কমেছে, 3 জনের মাথা থেকে কমেছে। তাহলে 3 গুণিত 10 মানে 30, 45 মাইনাস 30, মানে মেয়ের বয়স কত? 15, মেয়ের বয়স 15। বুঝতে পারলে? কত নম্বর অপশন? 9 9 অপশন নাম্বার কত? সি,
অপশন নাম্বার সি, 9টা। এইটা তোমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারা গেছে? নিশ্চয়ই বুঝতে পারা গেছে। যদি না বুঝতে পারো রিপিট করে দেখবে, রেকর্ডেড ক্লাস আছে তোমাদের কাছে, তোমরা রিপিট করে যতবার খুশি দেখে বুঝতে পারবে। না বুঝে করা যাবে না, বুঝতে পারলে? না বুঝে কিন্তু পারবে না। আর এই পিডিএফগুলো কিন্তু অঙ্কের পিডিএফ আমি বানিয়ে এই ক্লাসটি আপলোড হওয়ার পর সেই দিনই কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা টেলিগ্রাম চ্যানেল, এই ভিডিও ডেসক্রিপশানে গেলে এই ভিডিও যেটা নাম আছে ক্লাসের নাম, সেই নামের উপরে ক্লিক করো, কত নম্বর ক্লাস, এই অ্যাভারেজ পার্ট 3 এরকম লেখা আছে দেখো, সেখানে ক্লিক করো, দেখো ডেসক্রিপশান খুলে যাবে। ডেসক্রিপশানের মধ্যে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক বলে লেখা আছে, সেই দু জায়গায় তোমরা জয়েন হয়ে যাও। সব কিছু তোমরা আমাদের কাছ থেকে যেগুলো তোমাদের প্রোভাইড করা হবে ওখানে কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছো? তো এটা মুছে দিচ্ছি। তো 9টা হয়ে গেল। 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একবার পড়ে দেখতে পারো। এইটা আর একটা অঙ্ক আছে, বাস আজকে ছুটি। হ্যাঁ, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16। 4টি সংখ্যা বলেছে, তার মধ্যে কি বলেছে স্যার? প্রথম 3টির গড় 16। অঙ্কটি একবার পড়ো, নিয়ে বোঝার চেষ্টা করো। এবং শেষ তিনটির গড় 15। যদি শেষ সংখ্যা 20 তবে প্রথম সংখ্যা কত? যদি শেষ সংখ্যা 20 তবে প্রথম সংখ্যা কত স্যার? 4টি সংখ্যা ওখানে নিতে হবে। তাহলে কি 1 2 3 4 এরকম নিলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। 1 2 3 4 করে নেওয়া যাবে না তোমাদের ক্ষেত্রে। রোমান হরফে লিখছি, 1 2 3 4, 1 2 3 4। এই 4টি সংখ্যার গড় বলেছে স্যার, এই 4টি সংখ্যার গড় বলেছে কত? আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, 10এরটা 4টি সংখ্যার গড় বলেছে স্যার 16। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় বলেছে 16। প্রথম 3টি সংখ্যার গড় কত? 16। মানে প্রথম 3টি সংখ্যা কোনটা? কত দূর থেকে কত দূর? এখান থেকে এত দূর। এর গড় কত? 16। এর গড় 16 স্যার। এবং পরবর্তী 3টি সংখ্যার গড় কত বলেছে দেখো, শেষ 3টি সংখ্যার গড় 15। শেষ 3টি সংখ্যা মানে প্রথমটাকে বাদ দিয়ে এইটির গড় কত? 15। দেখো, একবার প্রথমে একে বাদ দিয়েছে, দ্বিতীয়বার একে বাদ দিয়েছে, তাই না? প্রথমবার এতদূর পর্যন্ত ধরেছে, একে বাদ দিয়েছে। দ্বিতীয়বার এখান থেকে এতদূর ধরেছে, একে বাদ দিয়ে দিয়েছে। এবার চেয়েছে কত, কি কি বলেছে দেখে নেই। শেষ 3টি সংখ্যার গড় 15। যদি শেষ সংখ্যা 20 হয়, মানে এই সংখ্যাটি তোমাকে 20 বলেছে, এই সংখ্যাটি 20, তবে প্রথম সংখ্যাটি কত? মানে এইটাকে বার করতে বলেছে। এইটা বলে দিয়েছে 20, তাহলে এটা কত? দেখো, এই প্রথম 3টির যদি আমি সমষ্টি বার করি, দেখি কি হয়। প্রথম 3টি সমষ্টি কত হবে? প্রথম 3টি সমষ্টি হবে তোমাদের 3 16 48। আর শেষ 3টি সমষ্টি কত হবে? এখানেও 3টে সংখ্যা ধরেছে, 3 15 45। দেখো, কি লিখছি, 3 15 45। তাহলে দেখো, এটা দেখো, শেষ 3টি সংখ্যার সমষ্টি কত পেয়েছি? 45। কত পেয়েছি স্যার? 45। 3 গুণিত 15, 3টি সংখ্যা দেখো, আর 15 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 3 15 45। এবার দেখো, এই শেষ 3টি সংখ্যার মধ্যে দেখো শেষের সংখ্যাটি বলে দিয়েছে কত স্যার? 20। 4 নম্বর সংখ্যাটি 20 অঙ্কতে বলে দিয়েছে। তাহলে এই 20টাকে যদি বাদ দিয়ে দিই আমি স্যার, এই 20টাকে বাদ দিয়ে দিলে কোন দুটি সংখ্যার সমষ্টি পাবো? পড়ে থাকবে, এ দেখো, এই 45 থেকে, মানে শেষ 3টে সংখ্যার সমষ্টি, মানে এই 45। ঠিক আছে, এটা শেষ 3টে সংখ্যার সমষ্টি লিখছি না, কিন্তু তোমরা লিখে নিতে পারো।
45, সেখান থেকে যদি এই 20টাকে বাদ দিয়ে দেই, এই 20টাকে বাদ দিয়ে দিলে এই এই দুটি সংখ্যার সমষ্টি পড়ে থাকবে মিডিল ক্লাস দুটি সংখ্যার সমষ্টি পড়ে থাকবে। তাহলে 20টাকে বাদ দিয়ে দেই, তাহলে কত পড়ে থাকছে? থাকছে আমাদের 25, তাই তো? 25টা কি স্যার? 25টা হচ্ছে স্যার এই দুটি সংখ্যার সমষ্টি, তাই তো? এই দুটি সংখ্যার সমষ্টি 25। এবার সেই 25টা যদি আমি এইখান থেকে বাদ দেই, মানে প্রথম তিনটি সংখ্যার সমষ্টি থেকে এই 25 বাদ দেই, মানে এই দুটি সংখ্যার সমষ্টিকে বাদ দেই, তাহলে এই সংখ্যাটি পেয়ে যাব, তাই তো? তাহলে এই 25টাকে এখানে বাদ দিয়ে দিলে উত্তর আমি পেয়ে যাব। এটা ভালো কনসেপচুয়াল অঙ্ক, বুঝতে হবে। তাহলে কত হচ্ছে? 3, আর এখানে কত হচ্ছে? 2, মানে 23। ভালো করে লিখে দেই, 23। এটা কত নম্বর অপশানে আছে স্যার? এটা হয়ে গেলো 23। কেন 23 হলো? এই তিনটি সংখ্যার সমষ্টি দেখো 48, 348 বেরিয়েছে। সেখান থেকে এই দুটি সংখ্যার সমষ্টি কত পেলাম স্যার? এটাকে বাদ দেওয়ার পর মানে শেষ তিনটি সংখ্যার সমষ্টি কত ছিল? 15। 3 15 45। শেষ তিনটি সংখ্যার সমষ্টি কত ছিল? 3 15 45। সেখান থেকে শেষ সংখ্যাটি বলে দেওয়া আছে অঙ্কতে আমাকে শেষ সংখ্যা বলে দেওয়া আছে। সেই সংখ্যাটাকে বাদ দিয়ে দিলে কি হয়ে যাচ্ছে? এই তিনটি সংখ্যার সমষ্টি থেকে একটি সংখ্যার মানকে বাদ দিয়ে দিলে এই মিডিল ক্লাস দুটি সংখ্যার সমষ্টি পাওয়া থেকে যাচ্ছে। তাহলে সেইটাকে বাদ দিয়ে দিচ্ছি এই প্রথম তিনটি সংখ্যার সমষ্টি থেকে। এই মিডিল ক্লাস দুটি সংখ্যার সমষ্টিকে বাদ দিয়ে দিলে প্রথম সংখ্যাটি পড়ে থাকবে, তাই তো? বুঝতে না পারলে রিপিট করে দেখো, হতে পারে একটু কঠিন অঙ্ক। এটা অ্যাডভান্স টাইপের অঙ্ক এনেছি আজকে বেশিরভাগই, পার্ট 3 ক্লাস, বুঝতে পারছো? তবে এইগুলো কিন্তু গ্রুপ সিডিতে পড়বেই, অ্যাডভান্স টাইপের অঙ্ক পড়বে, দেখে নেবে, আমি বলে দিচ্ছি পড়বেই। হ্যাঁ, তো এইটাই হচ্ছে অপশান নাম্বার তোমাদের কিসে আছে? 23, অপশান নাম্বার এ 23। বুঝতে পারলে? তোমাদের রাইট আনসার। এবার আজকের লাস্ট অঙ্ক, আজকের ফাইনাল অঙ্ক, লাস্ট। এবং আজকের লাস্ট অঙ্ক না, এই গড়ের কিন্তু এই শেষ অঙ্ক তোমাদের এই ব্যাচের, সাফল্য ব্যাচের আজকে গড়ের শেষ অঙ্ক হচ্ছে। পুরো গড় শেষ হয়ে যাচ্ছে আজকে এই অঙ্কটার সাথে। এই অঙ্কটার সাথে সাথেই তোমাদের গড় পুরো শেষ। 11 নম্বর অঙ্ক। 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর। 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর, 4 জনের বয়সের গড় 21 বছর। 10 জন ছাত্রের মধ্যে কিন্তু বলেছে, দেখো 3 জনের গড় বয়স 20 বছর, 4 জনের বয়সের গড় 21 বছর এবং বাকি 3 জনের গড় বয়স 22 বছর। 10 জনের বয়সের গড় কত বছর? 10 জনের বয়সের গড় কত বছর? এইটা কালকের প্রথম কনসেপ্টটা যেমন শিখিয়েছিলাম পুরোপুরি ওইরকম টাইপের, মানে কালকের বলছি না, পার্ট 2 যে ক্লাস শিখিয়েছিলাম পুরোপুরি ওটাই, ওই অঙ্কটাই, ওই টাইপেরই অঙ্ক পুরো। দেখো প্রথম 3 জনের কি বলেছে? গড় বয়স 20 বছর। প্রথম 3 জনের গড় বয়স কত বলেছে? 20 বছর। এটা 3 জনের গড় বয়স কত বলেছে? 20 বছর। দেখো এবার 4 জনের বয়সের গড় 21 বছর, পরের 4 জনের বয়সের গড় কত? 21 বছর, এভাবে লিখে নেব। এবং বলেছে 3 জনের গড় বয়স 22 বছর, বাকি 3 জনের গড় বয়স 25 বছর। তাহলে 3 জনের গড় বয়স কত হচ্ছে? বাকি 3 জনের 25 বছর। লিখে নিচ্ছি, দেখো 4 3 7 7 8 3 10, পুরো 10 জন এখানে হয়ে যাচ্ছে, পুরো 10 জনের। এবার পুরো বলেছে পুরো 10 জনের বয়সের গড় কত? এখানে কত ছিল? 22 বছর ছিল, আমি 25 বছর লিখলাম কেন? শেষ 22 বছর না, 22 বছর হবে, 25 বছর না। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, আমি দুটো পদ্ধতি শিখিয়েছি। সেকেন্ড পদ্ধতিটা তোমাদের একটু বড়, ওটা তোমরা করতে পারো, দেখবে পার্ট 2 ক্লাসে ওই পদ্ধতিতে আছে, ওটা তোমরা নিজে করবে যদি পারো তো। প্রথমেই আমি বলেছি পার্ট 2 ক্লাসে ওই কনসেপ্টটা দিয়েছি,
তো ওর দ্বিতীয় পদ্ধতি যেটা দিয়েছিলাম একটু বড় পদ্ধতি, ওটাতে করাচ্ছি না, ঠিক আছে? ওটা তোমরা পারলে নিজে করবে, না পারলে করে দেবো। তোমরা বলবে যে স্যার পারিনি, আমি কিন্তু করিয়ে দেবো। আমি এই মিডিলটাকে ধরছি, না কম টাকা নেব না বেশি টাকা নেব, আমি চলবো কি মধ্যম মার্গ, গৌতম বুদ্ধ। আমি গৌতম বুদ্ধের পথে চলবো, আমি মধ্যেকারটা নেব, কমও নেব না বেশিও নেব না, মধ্যম মার্গ। তাহলে কি দেখো, এখানে কম হচ্ছে কত, 1 কম হচ্ছে, গড় 1 কম হচ্ছে, আর এখানে 1 বেশি হচ্ছে গড়। তাহলে কটি সংখ্যার গড় 1 কম হচ্ছে? 3টি সংখ্যার গড় 1 কম হচ্ছে। 3 গণিত -1, -1 দেবো মানে -3। আর কটি সংখ্যার গড় +3 হচ্ছে? দেখো এখানে 3 জনের -1 হলো, 3 গণিত -1, আর এই 3 জনের +1 হবে, 3 গণিত +1, মানে 3 একে 3 মানে +3, +3 লিখছি, 3 একে 3 মানে +3। তাহলে দেখো +3 আর -3 +3 কেটে যাবে, কিছুই থাকবে না, মানে গড় কিন্তু 21 হয়ে যাবে। 21টাই কিন্তু তোমাদের গড়, বুঝতে পারলে? 21টাই গড়। যদি বেশি হতো বা কম হতো তখন কিন্তু আমাকে কি করতে হতো, ভাগ করতে হতো, হ্যাঁ, বা এই যত বাড়তো সেটা কিন্তু আমাকে ভাগ করতে হতো এই সংখ্যা দিয়ে, টোটাল সংখ্যা দিয়ে। তাহলে এখানে কিছু করতে হচ্ছে না, 21টাই তোমাদের গড় হয়ে যাচ্ছে। তাহলে 21 মানে অপশন নাম্বার সি, 21 মানে অপশন নাম্বার সি তোমাদের রাইট আনসার, অপশন নাম্বার সি। তো আজকের মতো এখানেই, অঙ্কটি নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেরকম কিছু অঙ্ক না, লাস্টেকার অঙ্কটি একটু রিভাইজ টাইপের অঙ্ক ছিল। তো আজকের ক্লাস এতদূর পর্যন্ত থাকলো তোমাদের। আশা করি অঙ্কগুলি অনেকটা তোমরা বুঝতে পেরেছো। সব যদি না বুঝতে পারো, যদি না বুঝতে পারো অসুবিধা নেই, কিছুটা হয়তো বুঝতে পেরেছো। আর একবার দেখবে, ভালো করে দেখবে, বাড়িতে প্র্যাকটিস করবে। আমি বলেছি সুবীর দাস স্যারের বই ছায়া প্রকাশনীর বইটা জোগাড় করে নেবে কারো কাছ থেকে, বা কিনে নিতে পারো যদি জোগাড় করতে না পারো। কিন্তু ওই বইটা দিয়ে এবার প্র্যাকটিস করো তোমরা, ঠিক আছে? আমি কিন্তু বিভিন্ন টাইপের অঙ্ক তোমাদের করিয়ে দিলাম, পুরো 28টি অঙ্ক 3টি ক্লাস ধরে। প্রথম ক্লাসে 6, 11 দিন 22 আর 6 28 রকমের অঙ্ক আমি কিন্তু করিয়ে দিয়েছি। এনাফ, তোমরা এই টাইপের অঙ্ক আরও প্র্যাকটিস করো। এবং এই অঙ্কগুলির PDF আমি কিন্তু দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। কোথা থেকে পাবে লিঙ্ক আমি বলে দিয়েছি ক্লাসের মিডিলেই, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও, বাড়িতে প্র্যাকটিস করো। খাতা তোমরা কিন্তু শেষ করে দাও, প্র্যাকটিস করে করে, কোনো ব্যাপার নেই, ভুল হবে প্রথমে, ভুল হোক, কোনো অসুবিধা নেই। এবং চ্যানেলটিকে তোমরা কি করো, যদি ভালো লেগে থাকে আমার ক্লাস, তোমার ঋষভ স্যারের ক্লাস, ইংরেজি ক্লাস দিচ্ছে, পলিটি ক্লাস দিচ্ছে, ঋষভ স্যার ভালোই দিচ্ছে ক্লাস, আশা করি। তোমরা কমেন্টে জানাবে কীরকম লাগছে তোমাদের ক্লাস, এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং ক্লাসটিকে লাইক করো ভাই, আমাদেরকে একটু মোটিভেশন, আমাদেরও তো দরকার, আমরাও তো মানুষ, মোটিভেশন দরকার অবশ্যই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।